রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। বহুযুগ আগের কথা, গ্রীসের সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাস করত এক অপূর্ব সুন্দরী নারী। তার নাম ছিল মেডুসা। তার সৌন্দর্য ছিল এতই তীব্র যে দেবতারা পর্যন্ত তার রূপে মোহিত হতো। সে ছিল দেবী অ্যাথেনার মন্দিরের সামান্য পুরোহিতা। একদিন সমুদ্রদেব পোসেইডন দেবী অ্যাথেনার মন্দিরে প্রবেশ করে মেডুসার প্রতি আকৃষ্ট হন। দেব মন্দিরে এমন পাপ ছিল অকল্পনীয়। এই অপবিত্রতার শাস্তি হিসেবে দেবী অ্যাথেনা রুষ্ট হবার কারণে মেডুসা অভিশপ্ত হয় এবং তার সব সৌন্দর্য এক নিমিষে নষ্ট হয়ে যায়। তার ঝলমলে চুল পরিণত হয় বিষাক্ত সাপের জটলায়। তার কোমল দৃষ্টি হয়ে ওঠে মৃত্যুর প্রতীক। যদি তার চোখের দিকে কেউ তাকায়, মুহূর্তে সে পাথরের মূর্তিতে পরিণত হতো। মেডুসা তখন হয়ে ওঠেন এক অভিশপ্ত দেবী। অবশেষে বীর পার্সিয়াস দেবতার সাহায্যে একটি পলিশ করা ঢাল ব্যবহার করে মেডুসার প্রতিফলন দেখে তাকে হত্যা করেন। কিন্তু তার মৃত্যুর পরেও গল্প শেষ হয়নি। আজ আপনারা শুনবেন লেখক শ্রী গজরাম ঘোষের কলমে সর্পকেশীর সাপ, এক রহস্যে ঘেরা গল্প। গল্পটা মন দিয়ে শুনুন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। উনিশশো ৪৫ সালের এক শীতের রাত। একটা ক্যাচ ক্যাচ করে শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল সীতাপতিবাবু। বিছানায় উঠে বসে শব্দটার উৎস সম্পর্কে চিন্তা করলেন তিনি। একতলার বৈঠকখানায় অনেক নামী শিল্পীদের শিল্পকর্ম দিয়ে সাজানো। শব্দটা যে কিসের সেটা দোতলার শয়নকক্ষের লেপের গরম থেকে বেরিয়ে নিচে নেমে দেখার ঠিক ইচ্ছা ছিল না সীতাপতিবাবুর। কিন্তু ঠিক সেই সময় আবারও সেই শব্দটা উনি পেলেন। উপায়ন্ত না দেখে ধীরে ধীরে সাবধানে নিচে নামলেন উনি। তারপর বৈঠকখানার ঘরে গিয়ে আলো জ্বালার উদ্যোগ করলেন, কিন্তু আলো আর জ্বালা হলো না। আলো জ্বালানোর আগেই দৃষ্টিগোচর হলো একটা অদ্ভুত দৃশ্য, যা চোখ বিস্ফারিত করে দিল তার। ঘটনার আকস্মিকতায় দিশেহারা হয়ে তিনি পিছু হটতে থাকলেন। পিছিয়ে আসতে গিয়ে একটি শ্বেত পাথরের কারুকার্য করা ভারী টেবিলের সাথে সংঘর্ষ হয়েই ভূপতিত হলেন বছর ৫৫ সীতাপতি মল্লিক। আর উঠতে পারলেন না তিনি। সর্পকেশীর সাপ, সূত্রপাত। গোয়েন্দাগিন্নি খ্যাত তিন মূর্তি পরমা, নন্দিনী আর মহুয়া সকালের দৈনন্দিন কাজে ব্যস্ত। এমন সময় সদর দরজার কলিং বেল বেজে উঠল। মহুয়া গিয়ে দরজা খুলে দেখল
প্রায় বছর 30 বয়সের অপরিচিত দুই তরুণ আর তরুণী বাইরে দাঁড়িয়ে। তরুণটি প্রায় 6 ফুট লম্বা, শ্যামবর্ণ, ধারালো চেহারার অধিকারী। মেয়েটি শ্যামাঙ্গী, উচ্চতা, গড়পড়তা এবং সুশ্রী। মহুয়ার জিজ্ঞাসু দৃষ্টির উত্তরে তরুণীটি বলল, নমস্কার, আমরা মিসেস পরমা মিত্রের সাথে দেখা করতে এসেছি। আমার নাম ইন্দ্রজিৎ, আর এই হলো আমার বোন শ্রীনন্দা। মহুয়া তাদের বাড়ির ভিতরে বসিয়ে পরমা আর নন্দাকে নিয়ে এলো। পরমা এসে প্রাথমিক আলাপচারিতা শুরু করলেন। আমি প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। এরা আমার দুই সহকারী নন্দিনী আর মহুয়া। আপনাদের সমস্যাটা এদের সামনে আমায় খুলে বলতে পারেন। তরুণীটি বলা আরম্ভ করলো। আমার নাম শ্রীনন্দা মল্লিক, আর সঙ্গে এসেছে আমার জ্যাঠতুতো দাদা ইন্দ্রজিৎ। আপনারা নিশ্চয়ই উত্তর কলকাতার মল্লিক বাড়ির নাম শুনে থাকবেন। আমার মা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী নন্দিতা মল্লিক। আমাদের মল্লিক পরিবার বাংলার একটি সুপ্রসিদ্ধ পরিবার। বঙ্গ তথা সমগ্র ভারতে নারী শিক্ষা ও নারী স্বাধীনতার এক অগ্রণী বলতে পারেন। আমাদের পরিবারের পুরুষ ও মহিলারা বিভিন্ন সময়ে নানান কাজে যুক্ত ছিলেন। যেমন আমার প্রপিতামহ শ্রী সীতাপতি মল্লিক ছিলেন ব্রিটিশ শাসিত ভারতে একজন আইনজীবী, কিন্তু তার আসল ঝোঁক ছিল শিল্পের প্রতি এবং তিনি আর্ট নিয়ে প্রচুর পড়াশোনা করেছিলেন। তিনি যৌবনকালেই আইনের সংস্রব ত্যাগ করে কলকাতায় একটি ছোট অকশন হাউস শুরু করেন এক ধনী পার্সি ব্যবসায়ী ও এক অ্যাংলো ইন্ডিয়ান সাহেবের সঙ্গে। সেই দোকানটা এখনও আছে। আমার বাবা জেঠু ব্যবসাটা দেখেন। সীতাপতি মল্লিক মহাশয়ের ব্যবসার সুবাদে আমাদের বাড়িটিও ছোটোখাটো একটি আর্ট মিউজিয়াম। বিদেশি শিল্পীদের মধ্যে রিউবেন্স, ডুফি, বুলার্ড, দেশীয় শিল্পীদের মধ্যে রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, আরও নানান শিল্পীদের কিছু পেন্টিং আছে আমাদের সংগ্রহে। সাথে হেনরি মুরের একটি ভাস্কর্যও আছে। মিং যুগের পোর্সিলিন ভাস, মিশরের প্রত্নদ্রব্য, মুঘল আমলের বাসনপত্র, হাতির দাঁতের দাবার সরঞ্জাম, এসব তো আছেই। এই তো গেল আমাদের বাড়ির কথা। এবার আপনাকে আসল ঘটনাটা বলি। আমাদের বাড়িতে কিছুদিন ধরে এক অপদেবীর উপদ্রব ঘটছে। নন্দা এই কথা শুনে বলে উঠল, অপদেবীর উপদ্রব? ঠিক বুঝলাম না। অপদেবী মানে ডাইনি বা শাকচুন্নি জাতীয় কিছু কি? এইবার ইন্দ্রজিৎ বলল, ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। এখন আমাদের বাড়িতে তোড়জোড় চলছে শ্রীনন্দার বিয়ের। বাড়িতে এখন লোকজনের আনাগোনা লেগেই থাকে। এখানে বলে রাখি, আমাদের বাড়িটা হলো 3 তলা। 1 তলা জুড়ে আমাদের বৈঠকখানা, যা জাদুঘরে পরিণত হয়েছে। আমাদের জেঠুমণি, অর্থাৎ আমাদের বড় জেঠুমণি আর পিসিমণি অকৃততা, ওনারা থাকেন 2 তলায়। আর আমরা মানে আমার মা, বাবা, আমি, কাকুমণি, কাকিমণি আর স্ত্রী থাকে 3 তলা জুড়ে। গতকাল রাত 12টা নাগাদ আমি 1 তলায় একটা শব্দ শুনতে পাই। মনে হলো কেউ যেন হেঁটে বেড়াচ্ছে 1 তলায়। আমি শব্দটিকে অনুসরণ করে শব্দ সম্পর্কে নিশ্চিত হতে স্ত্রীকে ডাকলাম। ও ঘরটা আমার উল্টো দিকের ঘরে, শোবার ঘর। স্ত্রীকে যখন ডাকছি, হঠাৎ সেই সময় শব্দটা থেমে গেল। আমি স্ত্রীর ঘরে ঢুকে ওকে বললাম কথাটা। ও আমার কথা হেসে উড়িয়ে দিচ্ছিল। এমন সময় আবার শব্দটা পাই। এবার স্ত্রীও শুনল। আমরা ভাবলাম হয়তো বাড়িতে বিড়াল টিড়াল ঢুকেছে, হয়তো কোনো এক সময় বেরোতে পারছে না, তাই নিচে ছোটাছুটি করে বেড়াচ্ছে। আমি আর স্ত্রী একসাথে নিচে নেমে এলাম। জাদুঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল, কিন্তু আমরা লক্ষ্য করলাম দরজার তলা দিয়ে হালকা একটা আলোক রশ্মি ভেসে আসছে। আমরা দরজা খুলে ঢুকলাম আর দেখলাম সুইচ বোর্ডের সবকটা সুইচ বন্ধ। হঠাৎ স্ত্রীর অস্ফুট আর্তনাদ কানে যেতেই আমি ওর দিকে তাকিয়ে দেখি ওর দৃষ্টি ঘরের সিলিংয়ের দিকে নিস্তব্ধ। আমি তাড়াহুড়ো করে স্ত্রীর দৃষ্টি অনুসরণ করে সিলিংয়ের দিকে যেই তাকিয়েছি,
আমার রক্ত প্রায় জমে গেল। একটি ভয়ানক মূর্তির অবক্ষ অবয়ব, তার চোখ দুটো সম্পূর্ণ লাল, মণি দুটো সাদা, চুলগুলো এক একটি ফোনাতলা দোদুল্যমান সাপ। সেই মূর্তিটি যেন নিনিমেষ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে, যেন গিলে খেতে আসছে আমাদেরকে। আমরা মন্ত্রমুগ্ধের মতো সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে লাগলাম। কিন্তু অস্কমাত মূর্তিটা যেন গুঁড়ো হয়ে মিলিয়ে গেল শূন্যে। তারপর পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। আমি তখন সম্বিত ফিরে পেলাম, বিদ্যুৎ বেগে সুইচ জ্বালালাম, পুরো ঘর আলোকিত হয়ে গেল। আমরা পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজছিলাম, কিন্তু তৃতীয় কাউকে দেখতে পেলাম না। আমরা তারপর বৈঠকখানা থেকে বেরিয়ে তালা লাগিয়ে 3 তলায় চলে গেলাম। সত্যি বলতে কি, ঘটনার অস্বাভাবিকতার ভয় কিছুটা পেয়েছিলাম, কিন্তু আমরা বুঝতে পারছি এই ঘটনা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে। পরের দিন সকালে আমরা আমাদের অভিভাবকদের রাতের ঘটনাটা পুরোটা খুলে বলি। সব শুনে বাবা আর কাকুমণি বললেন যে আমরা যেরকম বর্ণনা দিয়েছিলাম গত রাতের, তাতে মনে হয় আমাদের দেখা সেই মূর্তিটা মেডিউসার, এক পৌরাণিক গ্রিক অপদেবী। তার চোখের দিকে কেউ তাকালে নাকি পাথরে পরিণত হয় সেই ব্যক্তি। বাবা আরও বললেন আমাদের আর্ট কালেকশনের মধ্যেও একটি মেডিউসের চিত্র ছিল, কিন্তু সেটাকে আর পাওয়া যায়নি আমাদের পিতামহর মৃত্যুর পর। বাবারা আমাদের ঠাকুরদার কাছে শোনেন আমাদের প্রপিতামহের মৃত্যু ছিল খুব কষ্টের। তারা যখন পৌরত্ব উপস্থিত, এক রাতে তিনি এক অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেন। এরপর তিনি নাকি আক্ষরিক অর্থেই ধীরে ধীরে পাথরে পরিণত হয়েছিলেন। এই ঘটনাটি আমাদের ঠাকুরদা লিপিবদ্ধ করে গিয়েছিলেন তার ডায়েরিতে, কিন্তু সেই ডায়েরি আমাদের কাছে নেই এই মুহূর্তে। সেটি ছিল আমাদের অকশন হাউসের অংশীদার সেই পার্সি ভদ্রলোকের কাছে। এর কারণটা হলো আমাদের প্রপিতামহী ছিলেন একটু প্রাচীনপন্থী মানুষ। আমাদের প্রপিতামহের এই অসমাপ্ত দুর্ঘটনায় তিনি অত্যন্ত ভয় পান এবং ঠাকুরদা ডায়েরিতে লিপিবদ্ধ করা ঘটনাটা অপদেবতাদের অপছন্দ হতে পারে ভেবে উনি ডায়েরিটা নষ্ট করে ফেলতে চান। কিন্তু ঠাকুরদা তার মায়ের হাত থেকে ডায়েরিটা রক্ষা করার জন্য সেটা ওই পার্সি ভদ্রলোকের হাতে জিম্মায় দিয়ে রাখেন। দেখুন মিসেস মিত্র, সামনে স্ত্রীর বিয়ে, সবাই ব্যস্ত এবং চিন্তিত সেটা নিয়ে। তার মধ্যে এই ঘটনাটা সবার চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। লোক জানাজানি হয়ে গেলে বিয়ের অনুষ্ঠানটি পুরো বানচাল হয়ে যেতে পারে। তাছাড়া এটা আমরা মানতে পারছি না যে অকারণে আমাদের কেউ ভয় দেখাবে। আমরা আজ আপনার কাছে বাড়ির বড়দের পরামর্শেই এসেছি। আমাদের ইচ্ছে আপনি আমাদের বাড়িতে এসে সরজমিনে তদন্ত করুন। আগামী সপ্তাহে স্ত্রীর বিয়ে, তার আগেই আপনি ব্যাপারটা কিনারা করুন প্লিজ। পরমা বলল, ব্যাপারটা তো বেশ অন্যরকম লাগলো। তাছাড়া আপনাদের আর্ট কালেকশন দেখার একটা সুযোগও হবে। বেশ, আমি যাব আপনাদের বাড়ি। আমার সঙ্গে আমার 2 সহকারীও যাবে, কিন্তু প্রয়োজনে আপনাদের বাড়িতে থাকতেও হতে পারে 2 দিন। এবার শ্রীনন্দা বলল, হ্যাঁ নিশ্চয়ই, আপনার তদন্তের স্বার্থে যা যা করতে হবে আপনি দয়া করে করবেন। আমরা আপনাকে সব রকম সহযোগিতা করতে সদা প্রস্তুত। আবার পরমা বলল, ঠিক আছে, আজ বিকেলে আমরা যাচ্ছি আপনাদের বাড়ি। সর্পকেশী সাপ, প্রস্তর বেশি। ইন্দ্রজিৎ শ্রীনন্দা তাদের ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে প্রস্থান করার পর পরমা তার 2 জাকে নিয়ে কেসের বিষয়ে আলোচনা করতে বসলেন। মহুয়া, নন্দা, পুরো ব্যাপারটা শুনে আমরা ঠিক কি বুঝলাম সেটা বরং একবার আলোচনা করে নিই। প্রথমে আমি বলছি, আমার যে কথাটা অদ্ভুত মনে হচ্ছে সেটা হলো যে উত্তর কলকাতার মতো গমগমে জায়গায় এরকম শিল্পকর্ম বোঝাই একটা বাড়ি, সেখানে কেউ বেছে বেছে একজন গ্রিক অপদেবীর ভয় দেখাতে যাবে কেন? মানে শুনলি তো যে বাড়িতে আরও অনেক দেশের বিভিন্ন প্রাচীন শিল্পকর্ম আছে। কেউ অভিশাপের ভয় দেখাতে চাইলে অন্য দেশের কোনো অপদেবতার ভয় দেখাতে পারত। এই যেমন ধর, প্রাচীন মিশরীয় জিনিসপত্রের সাথে
সাধারণত অনেক সময় অভিশাপের গল্পগাথা জড়িয়ে থাকে। সাধারণ মানুষের পক্ষে তো তাতেই সম্ভাবনা বেশি, সবচেয়ে বেশি ভয় পাওয়ার। এটা অবশ্য স্বীকার করতে হবে যে মল্লিক বাড়ির সদস্যদের প্রাচীন জিনিস সম্পর্কে জ্ঞান তো আর সাধারণ জনসাধারণের জ্ঞানের পর্যায়ে পড়ে না। তাহলে এই ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে বা যারা এই কাজে জড়িত তারা মল্লিক পরিবারের আর্ট সম্পর্কিত জ্ঞান সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। তোরা কি বলিস? নন্দা বলল, দিদি ভাই, আমার কিন্তু মনে হয় সীতাপতি মল্লিক মশাইয়ের মৃত্যুর কারণটা বেশ রহস্যজনক। ইন্দ্রজিৎ বলছিল না উনি নাকি ধীরে ধীরে সত্যি পাথরে পরিণত হয়েছিলেন। এই কথাটার মানে কি গো? কেউ কিভাবে পাথর হয়ে যেতে পারে? নন্দার কথার উত্তরে পরমা বলল, তুই ঠিক বলেছিস নন্দা, কিন্তু ব্যাপারটা পরিষ্কারভাবে জানতে হলে আমাদের তো শ্রীনন্দাদের ঠাকুরদার ডায়েরি পড়তে হবে। সেটা আবার আছে অকশন হাউসের পার্শ্বে অংশীদার ভদ্রলোকদের বাড়িতে। এত বছরের পুরনো ডায়েরি কি আর থাকবে তার বাড়িতে? তবে কি জানিস নন্দা, আমার মনে হচ্ছে ওই ডায়েরির তথ্য মল্লিক বাড়িতে নিশ্চয়ই কেউ না কেউ জানবে। সেটার খোঁজ করাটাও কিন্তু আমাদের একটা টাস্ক। এবার মহুয়া বলল, আমার খটকা লাগছে এই মেডিউসা দর্শনের ব্যাপারটায়। আমি একটা বইতে পড়েছিলাম যে মেডিউসা একজন দানবী বা গর্গেন ছিলেন, কিন্তু অসাধারণ সুন্দরী। দেবতা নেপচুনের কুদৃষ্টির শিকার হয়েছিলেন মেডিউসা, যার কারণে দেবী মিনার্ভার কোপ পড়ে মেডিউসার ওপর। দেবীর অভিশাপে মেডিউসা পরিণত হন এক বিকৃত মুখশ্রী, সর্বকেশী, ভয়াবহ আকৃতির দানবীতে। মেডিউসার ভয়াবহ চেহারার দিকে তাকালে লোকে আতঙ্কে পাথর হয়ে যায়। আমরা সাধারণত পড়ে বা সিনেমা টিভিতে দেখে থাকি যে মেডিউসার দৃষ্টিতে সবকিছু পাথর হয়ে যায়, কিন্তু ইন্দ্রজিৎ, শ্রীনন্দা ওরা তো ঠিকই আছে, বরং বহু বছর আগে নাকি পাথরে পরিণত হয়েছিলেন ওদেরই প্রপিতামহ। আমার মনে হয় কেউ মেডিউসার আড়ালে ওদের ভয় দেখাতে চাইছে বা কোনো সংকেত দিতে চাইছে। পরমা বলল, ঠিক কি ঘটেছে সেটা যতক্ষণ না ওদের বাড়ি যাচ্ছি ততক্ষণ বোঝা যাবে না। শোন নন্দা, তুই একটু সময় পেলে বিকেলে বেরোনোর আগে ইন্টারনেটে খুঁজে দেখিস তো তোর খটকাটা সম্পর্কে কোনো তথ্য পাস কিনা। আর আপাতত হে আমার অজিত তোপসে, তোমরা একটু গাত্রোত্থান করো, খাবার সময় হয়ে গেল, সে খেয়াল আছে তোদের? বাড়ির সব কাজ পরিচারিকা শঙ্করের মাকে আদ্যপান্ত বুঝিয়ে দিয়ে নিজেদের হালকা ট্রাভেল ব্যাগে পরিধেয় বস্ত্র ও বাকি দরকারি জিনিসপত্র গুছিয়ে নিয়ে বিকেল 5টা নাগাদ টিম গোয়েন্দাগিন্নি রওনা হলো মল্লিক বাড়ির উদ্দেশ্যে। শ্রীনন্দাকে বেরোনোর আগেই পরমা ফোনে জানিয়ে দিয়েছিল যে তারা আসছে। মল্লিক বাড়ি পৌঁছে পরমারা দেখলেন ইন্দ্রজিৎ তাদের অপেক্ষায় সদর দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তারা পৌঁছতেই তাদেরকে ভিতরে নিয়ে গিয়ে বসিয়ে বলল, আপনারা একটু অপেক্ষা করুন, সবাইকে নিয়ে আসছি। মিনিট 3 পরে ঘরে ঢুকলেন মল্লিক বাড়ির সদস্যরা। একজন ভদ্রলোক যার বয়স আন্দাজ বছর 60-62 পরমাদের নমস্কার জানিয়ে বললেন, আমি জানকী বল্লভ মল্লিক, শ্রীনন্দাদের বড় জেঠু। ইনি আমার বোন রামেশ্বরী, ইন্দ্রর বাবা রাজীব লোচন, ইন্দ্রর মা অর্পণা, শ্রীর বাবা রামানুজ আর শ্রীর মা নন্দিতা। এক একজনের নাম উচ্চারিত হবার সাথে সাথে নমস্কার প্রতি নমস্কারের পালা সারলেন দুই পক্ষ। নন্দিতা দেবী বললেন, আপনি খুব প্রতিভাময়ী, আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগছে। ধন্যবাদ, আপনিও খুব গুণী মানুষ, আপনার নাম অনেক শুনেছি। আচ্ছা, আপনাদের যখন সুবিধে হবে আমাদের প্লিজ জানাবেন।
আমরা আপনাদের সবার সাথে আলাদা করে কথা বলতে চাই। জানকী বল্লভ বাবু বললেন, নিশ্চয়ই। আমরা নিজেরাও বুঝতে পারছি না কি ঘটেছে কাল রাতে। এমনও যে হয় সেটা বিশ্বাস হচ্ছে না। আবার এটাও মনে হচ্ছে যে শ্রী ইন্দ্র এরা তো অকারণে বানিয়ে বানিয়ে গল্প বলবে না। আমরা কাল রাতে একতলায় আওয়াজটা পেয়েছিলাম বটে, কিন্তু আর নিচে নামিনি। ইন্দ্ররা যখন সিঁড়ি দিয়ে নামছিল আমরা ওদের দেখেছিলাম, তাই আমরা আবার ঘরে গিয়ে শুয়ে পড়ি। সকালে শুনলাম ওরা কাল আমাদের বৈঠকখানায় মেডিউসা দেখেছে। কি ব্যাপার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমরা পরামর্শ করে দেখলাম এই ব্যাপারে কেনারা করতে আপনিই পারবেন, তাই আপনি অবশ্যই আমাদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করবেন, কিন্তু তার আগে আপনারা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আপনাদের জিনিসপত্র ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আপনাদের দোতলায় ঘর দেওয়া হয়েছে, স্ত্রীরা পৌঁছে দিচ্ছে। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। মল্লিক পরিবারকে ধন্যবাদ জানিয়ে ইন্দ্রজিৎ আর শ্রীনন্দাকে অনুসরণ করলেন পরমারা। দোতলার ঘরে পৌঁছে পরমা তার জরুরি প্রশ্নটা শ্রীনন্দাকে করে ফেললেন। তোমাদের ঠাকুরদার ডায়েরিটার বর্তমান হদিস জানো কি তোমরা, বা তোমাদের বাড়িতে কি কেউ জানেন? আসলে আমার বা দাদার আমাদের ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে এখনো ঠিক তেমন আগ্রহ জন্মায়নি। আমরা তাই খুব একটা খবর রাখি না। আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, এখন ফ্রিল্যান্স রাইটিং করি, আর দাদা কত্থক নৃত্যশিল্পী। ভবিষ্যতে নিশ্চয়ই কোনো একদিন আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে গবেষণা করার ইচ্ছে আছে, কিন্তু এক্ষুনি আমাদের এই নিয়ে জিজ্ঞেস করলে আমরা আপনাদের সঠিকভাবে সাহায্য করে উঠতে পারবো না। এই ব্যাপারে আপনাদের পিসিমণিই ভালো বলতে পারবেন। ঠিক আছে, আমরা ফ্রেশ হয়ে আসছি। যদি সবার ঘরে ঘরে গিয়ে কথা বলি তাতে কি কারোর আপত্তি থাকতে পারে? এরপর ইন্দ্রজিৎ বলল, একেবারেই না। আপনারা স্বচ্ছন্দে সবার ঘরে বসেই তাদের সাথে কথা বলতে পারেন। আধ ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে গোয়েন্দাগিন্নিরা প্রথমে গেলেন রামেশ্বরী দেবী ও জানকী বল্লভ বাবুর সাথে দেখা করতে। রামেশ্বরীর ঘরে 5 জনে একত্রিত হলে পরমা তার জিজ্ঞাসাবাদ আরম্ভ করলেন। কাল শ্রীনন্দাদের কাছে আমরা শুনেছিলাম আপনাদের ঠাকুরদার মৃত্যু সম্পর্কে। বড় অদ্ভুতভাবে উনি নাকি পাথরে পরিণত হন। এ সম্পর্কে আপনাদের বাবার ডায়েরিতে কিছু তথ্য ছিল। শুনেছি আপনাদের ঠাকুমার ইচ্ছে রাখতে আপনাদের বাবা সেই ডায়েরি বিদায় করে দেন। আপনারা কি আপনাদের বাবার ডায়েরি সম্পর্কে কিছু জানেন? উত্তর এলো রামেশ্বরীর কাছ থেকে। হ্যাঁ মিসেস মিত্র, বাবা ওই ডায়েরিটা আনুষ্ঠানিকভাবে ঠাকুমার মন রাখতে ওটা দপ্তরি সাহেবকে দিয়ে দিয়েছিলেন বটে, কিন্তু আমি স্নাতকোত্তর করার সময় ওটার কিছু অংশ ওনাদের বাড়ি থেকে নিয়ে আসি আমার থিসিস লেখার জন্য। তা প্রায় বছর 35 আগে। দপ্তরি সাহেব তখনও বর্তমান। দপ্তরি সাহেবদের পরিবারের সাথে আমাদের সম্পর্ক ভালোই। ইন্দ্রর বাগদত্তা মধুরা তো ওনার নাতনি। মধুরা এখানেই বড় হয়েছে। তাছাড়া মধুরার মাও বাঙালি, ভারী মিষ্টি মেয়ে। কাল সকালে ওর আসার কথা আছে বিয়েবাড়ির ডেকোরেশন প্ল্যান করার জন্য। তখন আলাপ হয়ে যাবে আপনার সাথে। রামেশ্বরীর কথা শেষ হতেই নন্দা বলে উঠল, তার মানে আপনি সীতাপতি মশাইয়ের মৃত্যুর রহস্য সম্পর্কে জানেন? রামেশ্বরী দেবী ম্লান হেসে বললেন, হ্যাঁ, আমি জেনেটিক্সে থিসিস লিখেছি। গবেষণার বিষয় ছিল আমাদের মল্লিক বংশ। বাবার ডায়েরির অংশ থেকে আমি জানতে পারি যে আমার ঠাকুরদা একদিন রাতে আমাদের মিউজিয়ামে একটি টেবিলে ধাক্কা খেয়ে পড়ে যান। তারপরেই তার শরীরটা অদ্ভুতভাবে শক্ত হয়ে যায়। মানে ওনার বাঁদিকের কোনোই হাঁটুতে ধাক্কা লেগেছিল ও উনি বাঁদিকে শরীরের ভরে মাটিতে পড়ে গিয়েছিলেন। ওনার শরীরের যে যে অংশে ধাক্কা লেগেছিল উনি আর সেই অংশগুলি সোজা করতে পারেননি কোনো দিনই। হাড়ের জোরগুলি একদম পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। গুরুভার পতনের আওয়াজে বাবা নিচে এসে ঠাকুরদাকে ওই অবস্থায় দেখে কোনো রকমে ওনাকে শোবার ঘরে নিয়ে যান। বাবাকে জিজ্ঞেস করে জেনেছিলাম ছোটবেলায় ঠাকুরদা
একদম খেলাধুলা করতে পারতেন না। আরও জানতে পারি ঠাকুরদার পায়ের বুড়ো আঙুল দুটি বাঁকা ছিল। কথার মাঝখানেই হঠাৎ নন্দা বলে উঠল, ফিব্রোডাইক্লেসিয়া ওসিসিকেন্স কি? রামেশ্বরী দেবী চমকে উঠলেন। তারপর সামলে নিয়েই বললেন, একদমই তাই। ওটা সেই সময়কার একটা নতুন রোগ ছিল। এখনো রোগটা খুব বিরল। কোনো কোনো বংশে হঠাৎ হয়তো একটা নিদর্শন পাওয়া যায়। ACVR নামক একটি জিনের অসঙ্গতি থেকে এই অসুখটি হয়। এতে শরীরের পেশি, লিগামেন্ট ইত্যাদি হাড়ে পরিণত হতে থাকে। ধীরে ধীরে আঘাতের জন্য পরিবর্তন ত্বরান্বিত হয় এবং এর ফলে রোগী তার গতিশীলতা এবং চলৎশক্তি হারাতে থাকে। কিন্তু একটা কথা না বলে পারছি না মিসেস মিত্র, আপনাদের কাজে আপনারা সত্যিই পারদর্শী। পরমা বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার ঠাকুরদা ঠিক কী দেখে মাটিতে পড়ে গিয়েছিলেন সেটা আপনি জানেন? রামেশ্বরী দেবী একটু ভেবে বললেন, আসলে আমার থিসিসের জন্য যতটুকু দরকার ছিল আমি ততটুকুই কপি করেছিলাম। তাতে এ ব্যাপারে কিছু লেখা ছিল না। আপনার জন্য আমি কাল ডায়েরিটা মধুরাকে বলে আনিয়ে নি। তাহলে খুব উপকার হয় রামেশ্বরী দেবী। এখন আমরা উঠি তাহলে। একটু রামানুজবাবু আর রাজীব লোচন বাবুর সাথেও কথা বলতে হবে। সর্পকেশীর সাপ, কুন্তলা ও কারাভাজিও। রামেশ্বরী দেবীর ঘর থেকে বেরিয়ে পরমা নন্দার দিকে প্রশংসাসূচক দৃষ্টিতে তাকিয়ে বললেন, সাবাস নন্দা, দারুণ ভালো হোমওয়ার্ক করেছিস। তাহলে সীতাপতি মল্লিকের পাথর হয়ে যাওয়ার রহস্যটা পরিষ্কার হলো। কিন্তু কি দেখে উনি পড়ে যান সেই বিষয়ে এখনও ফটকা রয়ে গেল। চল দেখি রাজীব রামানুজ বাবুদের থেকে এই বিষয়ে কিছু জানা যায় কি না। শ্রীনন্দার সাথে সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে রামানুজবাবুর সাথে দেখা হলো পরমাদের। পরমা তাকে বললেন, মিস্টার মল্লিক, আমার আপনাদের থেকে কিছু কথা জানার আছে। যদি আপত্তি না থাকে তাহলে একটু রাজীব লোচন বাবু, অপর্ণা দেবী আর নন্দিতা দেবীকেও আসতে বলবেন প্লিজ। রামানুজবাবু বললেন, কোনো আপত্তি নেই, আমি ডাকছি সবাইকে। আপনারা আমাদের ঘরে বসবেন, চলুন, সেখানেই কথা হবে। মিনিট 5 মধ্যে সবাইকে ঘরে নিয়ে এলেন রামানুজবাবু। পরমা শুরু করলেন তার জিজ্ঞাসাবাদ। আপনাদের ঠাকুরদার বিরল অসুখের বৃত্তান্ত শুনলাম আপনাদের দিদির কাছে। পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষেরই হয় এই রোগটা। আচ্ছা, আপনারা কি কেউ জানেন আপনাদের ঠাকুরদা ঠিক কেন আপনাদের মিউজিয়ামে পড়ে গিয়েছিলেন? রাজীব লোচন বাবু বললেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের বাবার ডায়েরি লেখার অভ্যাস ছিল, কিন্তু বাবা ঠিক সহজ সরল ভাষায় ডায়েরি লিখতেন না। উনি কিছু কিছু ক্ষেত্রে সাংকেতিক ভাষা ব্যবহার করতেন। দাদুর ঘটনাটা যেদিন ঘটে তার পরদিন বাবা লিখেছিলেন, কুন্তলা নাগের অনার্য রোষদৃষ্টি আমাদের সুখী পরিবারের ওপর পড়িয়াছে। যদুনাথের বিশ্বাস তাহার পতনের মূল কারণ কুন্তলার কূপদৃষ্টি। কুন্তলার দর্প চূর্ণ করিতে হইবে তাহাকে দর্পণ দেখাইয়া। ঠাকুরদা পড়ে গিয়ে আঘাত পাবার বছর 3 পরে মারা যান। তারপর বাবা দোকানের হাল ধরেন বটে, কিন্তু উনি নিজের প্রিন্টিং প্রেস নিয়ে বেশি আগ্রহী ছিলেন। তাই দোকানটা বাবার আমলে প্রধানত পার্সি অংশীদার দফতরি সাহেব আর অ্যাংলো ইন্ডিয়ান অংশীদার গ্রে সাহেবই চালিয়েছিলেন। পরে আমরা যোগ দিই ব্যবসায়। আমরা বাবাকে জিজ্ঞেস করেছিলাম এই কুন্তলা নাগের কথা, কিন্তু প্রতিবারই উনি কথাটাকে এড়িয়ে যান। আমাদের অ্যাকশন হাউসের বাকি 2 জন অংশীদারের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। ওনারা বলেন কুন্তলা নাগ একজন ধনী বিদেশি শিল্পীর পেন্টিং নিলামে বেচেছিলেন ঠাকুরদার মাধ্যমে। আশানুরূপ দাম না ওঠায় খুব চটেছিলেন উনি, কিন্তু অর্থাভাবের কারণে আবার কম দামে পেন্টিংটা হাতছাড়া করতেও বাধ্য হয়েছিলেন। এর জন্য নাকি তিনি ঠাকুরদাকেই দায়ী করেছিলেন। সাপসাপান্তও নাকি করেন।
সেই কারণে বাবা ডায়েরিতে ওই কথা লেখেন। তার মানে আপনাদের বিশ্বাস সীতাপতি মশাই এই কুন্তলার রাগের মাথায় করা সাপ সাপান্তর কারণে পড়ে যান? রামানুজবাবু বললেন, দেখুন, আমরা কুসংস্কারে একেবারেই বিশ্বাসী নই। বাবাও ছিলেন না। তিনি কুন্তলার প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন। তাই আমরা নিজের মতো ধারণা করে নিয়েছিলাম যে ঠাকুরদা যেহেতু এমনিতেই অসুস্থ ছিলেন, হয়তো কুন্তলা দেবীর সাথে মনোমালিন্যের কারণে ওনার দুর্বল স্নায়ু ওনাকে হ্যালোসিনেট করতে বাধ্য করেছিল। তাই উনি অসাবধানবশত টেবিলের সাথে ধাক্কা লেগে পড়ে যান। বেশ, আচ্ছা, ওই ভদ্র মহিলা কুন্তলা কোন শিল্পীর পেন্টিং বেচেছিলেন জানেন? উত্তর এলো রাজীব লোচন বাবুর মুখ থেকে। শুনেছিলাম পেন্টিংটা অরিজিনাল কারভাজিও, টাইটেল এক্টাসি অফ আ সেন্ট। আমি ইন্দ্রজিতের মুখে শুনেছিলাম যে আপনাদের কালেকশনে একটা মেডিউসার পেন্টিং ছিল, সেটা এখন কোথায়? আমরা কাজে যোগ দেওয়ার পর আমাদের কালেকশনে তো কোনো মেডিউসা পেন্টিং দেখিনি আমি। ইন্দ্র যখন বলেছে তখন হয়তো মধুরার কাছ থেকে জেনে থাকবে যে বাবাদের আমলে কখনো আমাদের কালেকশনে মেডিউসা ছিল, তাই হয়তো আপনাদের এই কথা বলেছে। এই দেখুন, কথায় কথায় ডিনারের সময় হয়ে গেল। আপনারা প্লিজ দোতলায় ডাইনিং রুমে চলে আসুন। ডিনারের পরে আমাদের আর্ট কালেকশন দেখাবো আপনাদের। উত্তরটা দিলেন রামানুজবাবু। সুস্বাদু কন্টিনেন্টাল ডিনারের পর মল্লিক বাড়ির জাদুঘর পরমাদের ঘুরিয়ে দেখালেন রাজীবলোচনবাবু। কালেকশনের জিনিসগুলি কবেকার কোথাকার সেটাও বললেন। নন্দারা তো সব দেখে শুনে আপ্লুত। মহুয়া বলেই ফেলল, আমার না খুব শখ ছিল নামী শিল্পীদের অরিজিনাল প্রিন্টিং দেখার, সেটাও আবার কারো পার্সোনাল কালেকশনের। দিদিভাইয়ের জন্য আমার এই শখটাও পূরণ হয়ে গেল। রাজীবলোচনবাবু হেসে বললেন, আপনাদের ভালো লাগছে শুনে আনন্দিত হলাম। কাল সকালে আবার এসে দিনের আলোয় সব দেখবেন। এখন তো বেশ রাত হলো, আমায় আবার কাল একটু ভোরে ভোরে বেরোতে হবে। আশা করি আপনারা কিছু মনে করবেন না। এমা, না না, সত্যি তো রাত হলো, চলুন আমরা উপরে যাই। ও ভালো কথা, এই ঘরের চাবি কার কার কাছে আছে? একটা আমার কাছে আছে, আর দাদার কাছে একটা আছে, আরেকটা এমার্জেন্সির জন্য 3 তলার সিঁড়ির কার্পেটের তলায় রাখা আছে। এটার অস্তিত্ব বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না। উত্তরটা দিলেন রামানুজবাবু। দোতলায় নিজেদের ঘরে এসে পরমা চুপচাপ কেশের এ পর্যন্ত পাওয়া তথ্যগুলি নিয়ে চিন্তা করতে লাগলেন আরাম কেদারায় বসে। নন্দা আর মহুয়া দুজনে ইন্টারনেটে মিউজিয়ামে দেখা শিল্পীদের শিল্পকর্ম নিয়ে একটু চর্চা করতে লাগলো। ঘণ্টাখানেক পর হঠাৎ পরমা চাপা গলায় বলে উঠল, নন্দা, মহুয়া, একবার চল তো আমার সাথে, দেখি আজও মেডিউসার আবির্ভাব হয় কিনা। তিনজন সন্তর্পণে সিঁড়ি বেয়ে ওপরে পৌঁছানোর পর ইন্দ্রজিতের ঘরের দরজায় মৃদু টোকা দিলেন পরমা। ইন্দ্রজিৎ প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে চাপা স্বরে বলল, আমি জেগেছিলাম মিসেস মিত্র। আমি দেখতে চাইছিলাম আজও মেডুসার আবির্ভাব হয় কিনা। আপনারাও নিশ্চয়ই একই কারণে এসেছেন। পরমা আলগা হেসে একই রকম চাপা গলায় উত্তর দিলেন, তুমি বুদ্ধিমান, এখন চলো আমরা দেখি মেডিউসার দর্শন পাই কিনা। চারজনে সন্তর্পণে সিঁড়ি বেয়ে একতলায় নামলেন। মিউজিয়ামের সামনে পৌঁছেই মহুয়া
ফিসফিস করে বলে উঠল, এই কি ও দিদি ভাই, ভেতরে আলো জ্বলছে তো। আমরা বেরোনোর পরে সব লাইটগুলো তো অফ করে দেওয়া হয়েছিল, তাহলে? তার কথা শেষ হওয়ার আগেই পরমা হাতের ইশারায় থামালেন তাকে। ইন্দ্রজিৎকে বললেন, তালা খোলো তো। তালা খোলাকালীন পরমা সতর্ক করলেন নন্দার মহুয়াকে যে তারা যেন কোনো অবস্থাতেই গলার আওয়াজ উচ্চগ্রামে না তোলে। দরজা দিয়ে আগে ইন্দ্রজিৎ ঢুকল, তাকে অনুসরণ করলেন গোয়েন্দাগিন্নিরা। ইন্দ্রজিৎ ঢুকেই সিলিংয়ের দিকে এক ঝলক তাকিয়েই পরমাদের ইশারা করল। এরপর চারজনেই বিস্ফারিত চোখে দেখল হাওয়ায় ভাসছে এক বিকট দর্শন আবক্ষ সর্পকেশীর মূর্তি। সব থেকে ভয়ানক ব্যাপার হলো তার মাথা ও ধরের জোরটা যেন বিচ্ছিন্ন। ফোয়ারার মতো রক্তের ধারা নামছে তার বক্ষদেশ বেয়ে। সবার আতঙ্কিত দৃষ্টির সামনেই হঠাৎ মূর্তিটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। সাথে সাথেই ঘরটাও অন্ধকারে ডুবে গেল। পরমা ইন্দ্রজিৎকে সঙ্গে সঙ্গে মোবাইলের ফ্ল্যাশের আলো জ্বালতে বললেন। তারপর বললেন, দেখলাম মেডিউসা দর্শন দেন ঠিক 10 সেকেন্ড। তোমরা চিন্তা করো না, আশা করছি শীঘ্রই আমি এই রহস্য ফাঁস করতে পারবো, কিন্তু তার জন্য কাল আমাদের একবার বেরোতে হবে। ইন্দ্র, তুমি আপাতত ঘরটা লক করে দাও, আজকের মতো আমাদের কাজ শেষ। সর্পকেশী সাপ, মধুরার বয়ান। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে উঠতে ইন্দ্রজিৎকে প্রশ্ন করলেন পরমা, আচ্ছা, তুমি সকালে আমাদেরকে বলেছিলে যে তোমাদের সংগ্রহে মেডিউসার পেন্টিং ছিল, এটা তুমি কোন সূত্রে জেনেছো? ইন্দ্রজিৎ বলল, এটা আমাকে মধুরা বলেছে। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, মথুরা আমাদের অকশন হাউসের অংশীদার, তফদারি সাহেবের নাতনি। ওর আরেকটি পরিচয় হলো ও আমার বাগদত্তা। মিসেস মিত্র কাল রাতে মেডিউসার ঘটনাটা দেখার পর আর আজ সকালে আপনাদের বাড়ি যাওয়ার আগে আমি মথুরার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করি। আপনাদের সাথে যোগাযোগ করার পরামর্শটা ওই আমাকে প্রথম দেয়। মথুরা বলে যে পুলিশের হাতে আপাতত এই বিষয়টা গেলে অলৌকিক ঘটনা হিসেবে অভিযোগ জানালেও তারা প্রথমে ব্যাপারটা হেসেই উড়িয়ে দেবে। তার থেকে আপনাকে এই ব্যাপারটা জানানোটা অনেকটা ভালো, কারণ আপনি এর আগেও এরকম অনেক কেসে সাফল্য লাভ করেছেন। আমারও মনে হয়েছিল যে এই কথাটা যুক্তি আছে, তাই আমাদের অভিভাবকদের পুরো বিষয়টা জানিয়ে তাদের পরামর্শ নিয়েই আপনাদের কাছে গিয়েছিলাম। কথা বলতে বলতেই চারজনই দোতলায় পরমাদের ঘরের সামনে এসে পৌঁছালো। পরমা বললেন, বুঝলাম ইন্দ্র, আমার মনে হয় মধুরা এমন কিছু তথ্য জানে যা তোমার বাড়ির সদস্যরা জানেন না। শুনলাম আগামীকাল মধুরার এই বাড়িতে আসার কথা আছে। আমি কাল ওর সাথে একটু কথা বলতে চাই। অবশ্যই বলবেন। মধুরা নিজেও আপনাদের সাথে কথা বলতে চায়। ও আপনাদের খুব বড় ভক্ত। তাছাড়া ও আমাকে বলেইছিল যে আপনাদের সাথে ওর কিছু দরকারি কথা আছে, ও জানাতে চায় আপনাদের। পরমা হেসে বললেন, এ তো খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে এখন নিদ্রা যাওয়া যাক। আশা করি রাতে আর অপদ্বীপের উপদ্রব হবে না। শুভরাত্রি। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে পরমা মল্লিক পরিবারকে জানালেন যে তাদের একটু বেরোতে হবে, কিন্তু তারা বিকেলের মধ্যেই ফিরে আসবেন। পরমা অনুরোধ করল বেলা থাকতে থাকতেই আরেকবার তাদের জাদুঘরটা দেখানোর জন্য। পরমা
অপর্ণা দেবীকে অনুরোধ করলেন যে মধুরা এলে অপর্ণা যেন তাকে পরমার জন্য অপেক্ষা করতে বলেন। প্রাতরাশ সম্পন্ন করে নিজেদের ঘরে গিয়ে পরমা তার সহকারীদের বললেন, নন্দা মহুয়া, আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, চটপট বেরিয়ে পড়তে হবে। নন্দা, তুই আমার সাথে চল, মল্লিকদের অকশন হাউসে যাব একবার। আর মহুয়া, লক্ষ্মীটি আমার, তুই প্লিজ একটাবার চট করে বাড়ি থেকে ঘুরে আয়। কাল রাতে বাড়িতে তো একদম ফোন করা হয়নি, আর পরশুই তো আবার মকর সংক্রান্তি, আমরা কেউ বাড়িতে নেই। মা নিশ্চয়ই সব একা হাতে জোগাড় করছেন। তুই অন্তত একটাবার বাড়ি গেলে মায়ের মনটা একটু হলেও ভালো হবে। তুই মাকে গিয়ে বলে আসবি আমরা কালই ফিরছি। বাইরে কালু আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে, আমাদের নামিয়ে দিয়ে তোকে বাড়ি নিয়ে যাবে। আমাদের কাজ মিটে গেলেই আমরা ফোন করব তোকে। তুই আমাদের অকশন হাউস থেকে পিক আপ করে নিস, তারপর একসাথে ফিরব। দরকারি কাজগুলি মিটিয়ে বিকেল 3:30-এর মধ্যে মল্লিক বাড়ি পৌঁছলেন 3 গোয়েন্দাগিন্নি। নন্দা পরমার কথা মতো ফেরার পথে শ্রীনন্দাকে ফোনে জানিয়েছিল যে তারা ফিরছে এবং ফিরেই মধুরার সাথে একবার কথা বলতে চায়। শ্রীনন্দা আর ইন্দ্রজিৎ সাথে আরেকটি অপরিচিত তরুণী অপেক্ষা করছিল তাদের জন্য। পরমা মেয়েটিকে বললেন, তুমি নিশ্চয়ই মধুরা? আমি পরমা, আর এই আমার 2 সহকারী মহুয়া এবং নন্দা। মেয়েটি মিষ্টি করে হেসে বলল, আমি চিনি আপনাদের, আপনাদের খুব বড় ফ্যান আমি। অনেক ধন্যবাদ তোমায়। আচ্ছা, ইন্দ্র আমাকে বলেছিল তুমি আমাদের কিছু বলতে চাও এই মেডিউসার ব্যাপারটা সম্পর্কে। ও ভালো কথা, তুমি কি সীতাপতি মল্লিক মশাইয়ের ডায়েরিটা এনেছো? আসলে পরমা ম্যাম, সেই অরিজিনাল ডায়েরিটা তো আমাদের বাড়িতে নেই, কিন্তু দাদাজি একটা কপি করিয়েছিলেন ওই ডায়েরিটার, সেটাই আমার কাছে এখন আছে। আচ্ছা, ওটা হলে কি আপনার কাজ চলবে? হ্যাঁ হ্যাঁ, ওই কপিটাই আমায় দিও, কিন্তু আগে তোমার কথাটা তো শোনা যাক। ইন্দ্রর দিকে একটু অপরাধী দৃষ্টিতে তাকিয়ে তার কথা আরম্ভ করল মধুরা। শুনতে শুনতে পরমার চোখ মুখ ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। শ্রীনন্দা আর মহুয়ারাও বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখের দিকে। পুরো ঘটনাটা শোনার পর পরমা বললেন, আর বেশিক্ষণ দিনের আলো থাকবে না। ইন্দ্র, তুমি মিউজিয়ামের দরজা খুলে দাও, আমরা চট করে একবার ঘুরে দেখি কোনো ক্লু পাই কিনা। ইন্দ্র, শ্রী এবং মধুরাতের সাথে গোয়েন্দাগিন্নিরা জাদুঘরে ঢুকলেন। রাতে সিলিংয়ে যে অংশে মেডিউসার মূর্তি ভেসে থাকতে দেখা গিয়েছিল সেই অংশটা এবং তার নিচেকার রাখা জিনিসপত্র ও আশেপাশে খুব ভালো করে পর্যবেক্ষণ করলেন পরমা। খুঁজতে খুঁজতে হঠাৎ পরমার মুখে হাসি ফুটে উঠল। এরপর উনি জাদুঘর থেকে বেরিয়ে একতলায় ঢোকার দরজাটা ভালো করে খুঁটিয়ে দেখলেন। তারপর ইন্দ্রজিৎদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আচ্ছা, এই ঘরে বাইরের কোনো লোক কি সম্প্রতি ঢুকেছিল? সম্প্রতি বলতে 2 মাস আগে একটি ছেলে এসেছিল 1 মাসের ইন্টার্নশিপ করতে। ছেলেটি আমাদের পূর্ব পরিচিত। আমাদের অকশন হাউসের আরেক পার্টনার গ্রে সাহেবের নাতি হয় সম্পর্কে। খুব ব্রাইট ছেলেটি, আর্ট কনজারভেশন নিয়ে সার্টিফিকেট কোর্স করছে ফ্লোরেন্সে। ও সপ্তাহে 2 দিন এসে সব পেন্টিংগুলো স্টাডি করতো, দরকার মতো যত্ন সহকারে পরিচর্যাও করতো সেগুলির। কিন্তু ও সবসময় জেঠু কিংবা বাবার তত্ত্বাবধানেই কাজ করতো। কোনো জিনিস কিন্তু আমাদের মিউজিয়াম থেকে খোয়াও যায়নি। আর সব থেকে বড় কথা, ও তো এখানে এখন নেই, ফিরে গেছে ফ্লোরেন্সে। এক নাগারে কথাগুলি বলে থামল শ্রীনন্দা। পরমা বললেন, দেখো শ্রীনন্দা, মধুরার কথা থেকে তো বুঝলাম কেন তোমাদেরকেও মেডিউসার ভয় দেখাতে চাইছে। এবার পুরো রহস্যটা ফাঁস করতে হলে আমাদের পুলিশের সাহায্য লাগবে। কাল সকালে মনে হচ্ছে মেডিউসার সাপমুক্ত করতে পারবো তোমাদের পরিবারকে।
দোতলায় নিজেদের ঘরে গিয়ে পরমা নন্দাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, এখন অরূপকে ফোনে পাওয়া যাবে? বিয়ের ছুটির পর অফিস জয়েন করতেই তো ওর ওপর এক গাদা পেপার ওয়ার্ক চাপিয়ে দিয়েছে। বেচারাকে জ্বালাতেও ইচ্ছে করে না জানিস তো, কিন্তু ওর সাথে কথা বলাটা খুব দরকার রে নন্দা। নন্দা তার দিদিভাইয়ের উত্তরে বলল, কি যে বলো না দিদিভাই, ভাইকে ফোন করার জন্য তোমাকে আবার আজকাল পারমিশন নিতে হবে নাকি? আমার ভাই আর যেই জায়গায় দাঁড়িয়েছে তার পেছনে তোমার যে কী অবদান সে তো আমরা সবাই জানি। আর তোমার প্রাইভেট ডিটেকটিভ হওয়ার পেছনে আমার ভাইয়ের ভূমিকা কী সেটাও তো আমরা সবাই জানি। তাই বলছি, নির্দ্বিধায় ওকে ফোন করতে পারো তুমি। পরমা ফোনে অরূপের সাথে কিছু জরুরি আলোচনা সেরে এবার নিজের নোটবুক আর পেন্সিল নিয়ে দুই জায়ের সাথে একটা তথ্যের লিস্ট করতে বসলেন। আলোচনার পর লিস্টটা এরকম দাঁড়ালো: 1. সীতাপতির কুন্তলা নাগের সঙ্গে মনোমালিন্য। 2. মেডিউসা দৃষ্টিতে লোকে পাথর হয়ে যায়, কিন্তু তার দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার উপায় আছে, মেডিউসার মুখের সামনে আয়না ধরে। 3. পার্সিউস নামক এক যুবক মেডিউসার শিরচ্ছেদ করে। 4. মল্লিক বাড়ির জাদুঘরে একটি পরিবর্তিত অ্যালার্ম সিস্টেম আছে। এই লিস্টটা করে পরমারা নিজেদের মতো কেসটা নিয়ে ভাবতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর জানকী বল্লভবাবুর ডাকে ডিনার করতে গেলেন তারা। খেতে খেতে জানকী বল্লভ জিজ্ঞেস করলেন, মিসেস মিত্র, আপনি কি আমাদের ব্যাপারটার কিছু বুঝলেন? শুধু এই ঘটনায় মৈনাকের নামটাই জানি না, বাকি ব্যাপারটার উদ্দেশ্য বিদেহ পুরো পরিষ্কার। আপনাদের জানিয়ে রাখি, আজ রাত 12টা নাগাদ আপনাদের মনোনীত যে কোনো ঘরে আমি অপদেবী মেডিউসাকে আবাহন করতে পারি। জানকী বল্লভবাবু আর রামানুজবাবুরা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন মিনিট খানেক। তারপর রাজীব লোচনবাবু বললেন, আপনি কি বলছেন মিসেস মিত্র? মেডিউসের আবাহন মানে? আপনারা একদম ভয় পাবেন না, রাত 12টায় আমরা সকলে একসাথে আমাদের ঘরে মেডিউসার রহস্য ফাঁস করব। সর্পকেশী সাপ, সাপ মোচন। মল্লিক পরিবারকে আশ্বস্ত করে রাত 12টায় দোতলায় তাদের ঘরে আসতে অনুরোধ করে নিজেদের ঘরে ফিরে এলেন গোয়েন্দাগিন্নি ত্রয়ী। মহুয়া ল্যাপটপ চালিয়ে পরমা এবার রাজা রবি বর্মার একটি বিশেষ পেন্টিংয়ের সম্পর্কে জানতে লাগলেন। এর মাঝে পরমার ফোনে অরূপের ফোন এলো। ফোনের কথোপকথন সারা হলে নন্দা বলল, দিদিভাই, ও দিদিভাই, আমাদের একটু কিছু বলো না, আর তো সাসপেন্স ধরে রাখতে পারছি না। পরমা ঘরে পায়চারি করতে করতে বললেন, আমি যা জানি তোমরাও তাই জানো, আর তোমরা যথেষ্ট বুদ্ধিমতী। তাহলে রহস্যের অন্তত কিছুটা তো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়া উচিত এতক্ষণে। মহুয়া বলল, আচ্ছা দিদিভাই, এটা তো আমার কাছে পরিষ্কার যে ওই অপদেবীর আবির্ভাবের পেছনে আসল কারসাজিটা কি, কিন্তু তোমার কি মনে হয় আমাদের ঘরে কি সেটা দেখানো যাবে? মনে তো হয় না অসুবিধে হবে বলে, একবার চেষ্টা তো করি। একান্তই না দেখানো গেলে মিউজিয়ামের ভেতরেই না হয় আরেকবার চেষ্টা করা যাবে। তবে তোকে আর নন্দাকে কিন্তু আমি যখন বলবো তখনই একতলায় নেমে একতলার প্রবেশদ্বার দিয়ে ঢুকতে হবে। এখন চল, একটু বিশ্রাম করে নেওয়া যাক ঘণ্টাখানেক, আর বাড়িতেও একটা ফোন করে নেওয়া যাক। নির্ধারিত সময়ে মল্লিক বাড়ির সদস্যরা দোতলায় গোয়েন্দাগিন্নিদের ঘরে একত্রিত হলেন। পরমা, নন্দা এবং মহুয়া তাদের একতলায় পাঠিয়ে দিলেন। সাথে বলে রাখলেন যে উনি তাদের ফোনে ফোন করলেই যেন তারা
একতলায় প্রবেশ করার দরজা দিয়ে সেখানকার হল ঘরে ঢোকে। এরপর তিনি পুরো ঘরটা অন্ধকার করে দিয়ে নন্দার ফোনে ফোন করলেন। এরপর মল্লিক বাড়ির বিস্ময়স্তম্ভিত দৃষ্টির সামনে হঠাৎ ঘরটা হালকা নীলচে আলোয় ভরে উঠল। সঙ্গে সঙ্গে অপর্ণা ও রামেশ্বরীর তীব্র শ্বাস টানার শব্দে সবার চোখ তাদের দৃষ্টি অনুসরণ করে ঘরের সিলিংয়ে চলে গেল। সবাই দেখলেন সর্পকেশীর কর্তিত মুণ্ড, শোণিতরঞ্জিত ভয়ানক মূর্তি। কিছুক্ষণ হাওয়ায় ভাসতে দেখা গেল সেই ভয়ানক মূর্তিকে। তারপর হঠাৎ মূর্তিটা যেন চূর্ণ হয়ে অদৃশ্য হয়ে গেল। পুরো ঘরে আবার অন্ধকার নেমে এলো। সঙ্গে সঙ্গে পরমা আলো জেলে সিঁড়ির দিকে দৌড়ে গিয়ে নন্দার মহুয়াদের উপরে উঠে আসতে বললেন। তিনজনে একসাথে ঘরে ঢুকতেই জানকী বল্লভবাবু বললেন, এসব কি ব্যাপার মিসেস মিত্র? উত্তর দিল মহুয়া, এটাকে বলে 3D হলোগ্রাম, একটি ছবি যা একটি আলোর উৎস থেকে নিষ্ক্রান্তক আলোক রশ্মির ইন্টারফারেন্স দ্বারা গঠিত। আপনারা নিশ্চয়ই এইটার ব্যবহার সিনেমাতে দেখেছেন। আপনাদের ভয় দেখানোর জন্য একটা পরিবর্তিত অ্যালার্ম সিস্টেমের ব্যবহার করা হয়েছে। আপনাদের একতলার প্রবেশদ্বারের ফ্রেমে একটি লেজার ট্রান্সমিটার ও একটি রিসিভার দুটি বিপরীত দিকে লাগানো আছে। রাত 12টা বা তার কিছু আগেই এই লেজার ট্রান্সমিটারটি অ্যাক্টিভ করে দেওয়া হয়, আর সেটা করা হয় কোনো হোম সিকিউরিটি সার্ভিস অ্যাপের মাধ্যমে। কেউ দরজা দিয়ে ঢুকলে লেজার আলোক রশ্মি রিসিভার অবধি পৌঁছাতে বাধা পায়, আর এটা একটা সিগন্যাল হিসেবে কাজ করে, যার ফলে একটা ছোট্ট 3D প্রজেক্টর অন হয়ে যায়। এই প্রজেক্টরটার মাধ্যমে আপনারা একটু আগে যেটি দেখলেন সেই ঘটনাক্রমটাই দেখা যায়। আমাদের দিদি ভাই আপনাদের মিউজিয়ামে থাকা একটি টেবিলের পায়ায় লাগানো প্রজেক্টরও পেয়েছে আজ বিকেলে। এবার পরমা বললেন, মিস্টার মল্লিক, আপনারা কাল সকালে সবাই ব্রেকফাস্টের পর প্লিজ আমায় ঘন্টাখানেক সময় দেবেন। আমি কাল আপনাদের পুরোটা বুঝিয়ে বলবো। অপর্ণা দেবী, আপনি কাল সকালে একবার মধুরাকে আসতে বলবেন প্লিজ। ওর একটা ভূমিকা আছে কালকের আলোচনায়। এখন আপনারা সবাই নিশ্চিন্তে ঘুমুন। অপদেবীর সাবমোচন তো হয়েই গেল, বাকিটুকু কালকের জন্য থাক। শুভরাত্রি আপনাদের সবাইকে। পরদিন সকালে প্রাতরাশ সম্পন্ন করে মল্লিক পরিবার সঙ্গে মধুরা ও পরমার অনুরোধে জাদুঘরে ঢুকলেন। পরমা বলতে আরম্ভ করলেন, আপনাদের পরিবারকে এক প্রাচীন গ্রিক অপদেবীর ভয় দেখানোর চেষ্টা দিয়েই এই কেসটা শুরু, কিন্তু কেসের সূত্রগুলো লুকিয়ে আছে আপনাদের অকশন হাউস জড়িত একটি প্রাচীন গর্হিত কর্মের মধ্যে, যার কথা ইন্দ্রজিৎ এবং শ্রীনন্দা ছাড়া আপনারা আর কেউ হয়তো জানেন না। গতকাল আমি এই পুরো ঘটনার সম্পর্কে জানতে পারি মধুরার কাছ থেকে। স্ত্রী সীতাপতি মল্লিক এবং তার পার্টনার দপ্তারি সাহেব এবং গ্রে সাহেবের তত্ত্বাবধানে একজন ব্রিটিশ শাসিত ভারতীয় নেটিভ স্টেটের রানীর সংগ্রহের একটি দুর্মূল্য শিল্পকর্ম অকশন হয়, সেটা আপনারা জানেন। ভদ্রমহিলাকে কুন্তলা নাগ হিসেবে চেনেনও। আপনারা যেটা জানেন না সেটা হলো যে এই ভদ্রমহিলার নাম প্রথমত কুন্তলা নয়, আর ওনার একটি নয় একাধিক পেন্টিং অকশনের জন্য উনি তুলে দেন সীতাপতিদের হাতে। তার মধ্যে একটি ছিল 1596 খ্রিস্টাব্দে মাইকেল এঞ্জেলো কারাভাজিও রচিত মুর্টিউলা, যার অপর নাম মেডিউসা। ছবিটাতে পার্সিউস দ্বারা মেডিউসার কর্তিত মস্তক, তার বিস্ফারিত চোখ, মুখে আতঙ্কের ছাপ, ছিন্নমুণ্ড থেকে নেমে আসা রক্তস্রোত বর্ণিত হয়েছে। এই ছবিটির দ্বিতীয় সংরক্ষণ বর্তমান ফ্লোরেন্সের উফিজি মিউজিয়ামে সংরক্ষিত আছে। এটি কারাভাজিও রচনা করেন 1597 খ্রিস্টাব্দে। এই মুর্টিউলা পেন্টিংটা দেখে মাথা ঘুরে যায় গ্রে সাহেবে, এবং তিনি অনেক বলে কয়ে বুঝিয়ে সুজিয়ে দপ্তারি সাহেবকে দলে টেনে পেন্টিংটা হাতিয়ে নেন।
ফলে রানিমার বাকি সব পেন্টিংগুলোর অকশানে ভালো দাম উঠলেও এই পেন্টিংটার দাম আশানুরূপ হলো না। হবেই বা কী করে? পেন্টিংটা আসলে নিলামে ওঠেইনি। যেটা উঠেছিল সেটা একটা কপি, এবং গ্রে সাহেবরা রানিমাকে বুঝিয়েছিলেন যে তাঁরা বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করিয়ে জেনেছেন যে মূর্তিওলা পেন্টিংটা অরিজিনাল নয়, একটা কপি মাত্র। আসল পেন্টিংটা আত্মসাৎ করেন গ্রে সাহেবরা। কিন্তু সীতাপতি এই ব্যাপারটার গোড়াপত্তনের সময় কাজের সূত্রে কলকাতার বাইরে ছিলেন। উনি যেদিন ফেরেন সেদিনই গভীর রাতে গ্রে সাহেব চোরের মতো বেশবাস করে অরিজিনাল পেন্টিংটা আপনাদের বৈঠকখানায় লুকোতে আসেন। উনি পেন্টিংটা লুকাতে গিয়ে শব্দ করে ফেলায় নিচে নেমে আসেন সীতাপতি। অকস্মাৎ অন্ধকারে পার্টনারকে দামি জিনিস নাড়াচাড়া করতে দেখে চোর ভেবে উনি পিছতে গিয়েই টেবিলে ধাক্কা খেয়ে পড়ে যান। ওনার জন্মগত রোগের কারণে উনি আর সুস্থ হয়ে উঠতে পারলেন না। কিন্তু পরে গ্রে সাহেবেরা ওনার সাথে দেখা করে ওনাকে সমস্ত সত্যি কথা বলেন এবং নিজেদের দোষ স্বীকার করেন। সীতাপতি এইসব শুনে অত্যন্ত রুষ্ট হন ওনার পার্টনারদের ওপর এবং ওনাদের তৎক্ষণাৎ পেন্টিংটা গ্রে সাহেবরা ওনাকে অনেক কষ্টে বোঝান যে ব্যাপারটা জানাজানি হলে তাঁদের স্বপ্নের অকশন হাউসটি বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র নিজের অকশন হাউসকে বাঁচানোর জন্যেই নিজের আর তাঁর ছেলের মুখ বন্ধ রেখেছিলেন সীতাপতি। কিন্তু মন থেকে উনি ব্যাপারটা কোনোদিনও মেনে নেননি। নিজের অসুস্থতার জন্য সীতাপতি মেডিউসার পেন্টিংকেই দায়ী করলেন। শ্রীনন্দাদের ঠাকুরদার ডায়েরিতে লেখা ছিল, কুন্তলা নাগের অন্যায্য রোষদৃষ্টি আমাদের সুখী পরিবারের উপর পড়িয়াছে। যদুনাথের বিশ্বাস তাহার পতনের মূল কারণ কুন্তলার কোপদৃষ্টি। কুন্তলার দর্প চূর্ণ করিতে হইবে তাহাকে দর্পণ দেখাইয়া। এই কথাটার মানে কাল বিকেলে আমার কাছে পরিষ্কার হয়। এখানে কুন্তলা নাগ কোনো মানুষ নয়। কুন্তল অর্থাৎ চুল এবং নাগ অর্থাৎ সাপ। সাপের মতো চুল কার? মেডিউসার। তার কোপদৃষ্টির কারণেই যে তার পতন হয়েছে এটা বিশ্বাস করতেন সীতাপতি, যার আরেক নাম যদুনাথ। একটানা এই পর্যন্ত বলে থামলেন পরমা। রামানুজবাবুদের মাথা হেঁট হয়ে গিয়েছিল এই কথা শুনে। কিছুক্ষণ পর অপর্ণা অস্ফুটে প্রশ্ন করলেন, এত কিছু তুই কি করে জানলি মধুরা? মধুরা আস্তে আস্তে জবাব দিল, আসলে দাদাজি আমাকে খুব ভালোবাসতেন। উনি যখন মারা যান আমি তখন ক্লাস 10-এ পড়ি। মারা যাওয়ার আগে উনি একদিন আমাকে এই পুরো কথাটা বলেন। আমি ওনার অনেক কথাই মাঝে মাঝে টেপ করে রাখতাম, তাই এই কথাটাও রেখেছিলাম। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আর কেউ কখনো এই কথাটার বিষয়ে জানবে না, কিন্তু তোমাদের বাড়িতে এই উৎপাত থামানোর জন্য আমি মুখ খুলতে আজ বাধ্য হলাম। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি গো। তোমাদের কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাইবো না। মধুরার কথা শেষ হবার পর আবার পরমা তার কথা শুরু করলেন। যেহেতু পেন্টিংটা আর ফেরত দেওয়া গেল না, তখন পেন্টিংটা এ বাড়িতেই রয়ে গেছে। এই মেডিউসার পেন্টিংটার কথাটা আপনারা জানতেন না ঠিকই, কিন্তু মধুরার মতো গ্রে সাহেবের নাতিও জানতো এই ব্যাপারটা। সে খুব সম্ভবত ফ্লোরেন্সে যাওয়ার আগে ব্যাপারটা জানতে পারে। ছেলেটি তখন আন্দাজ করে যে পেন্টিংটা এ বাড়িতেই আছে এবং সে ঠিক করে যে কোনো বিদেশি আর্ট কালেক্টরকে চড়া দামে পেন্টিংটি বেচবে। তাই সে ইন্টার্নশিপ করবার নাম করে পেন্টিংটা খুঁজতে আসে এবং এখানে এসে একজন আর্টের চোরাচালানকারী ব্যবসায়ীর সাথে সাঁটো করে সেটা বিদেশে পাচারের প্ল্যান করে। কিন্তু সে যেহেতু আপনাদের তত্ত্বাবধানে কাজ করত, তাই সে ভালো করে খোঁজার সুযোগ পায়নি অত অল্প সময়ে। তখন সে ফ্লোরেন্সে ফিরে গেল বটে, কিন্তু তার কলকাতার পার্টনারটি সুযোগের অপেক্ষা করতে লাগলো আপনাদের বাড়িতে এন্ট্রি নেওয়ার জন্য। শ্রীনন্দার বিয়ের তোড়জোড় তাকে সেই সুযোগটাও দিল এবং সে সঙ্গে সঙ্গে তার সদ্ব্যবহারও করল। ডেকোরেটরের লোক সাজিয়ে কাউকে দিয়ে আপনাদের দরজায় একটি পরিবর্তিত লেজার অ্যালার্ম সিস্টেম বসানো হলো।
তবে আমার বিশ্বাস যে আপনাদের মিউজিয়ামে প্রজেক্টরটি গ্রে সাহেবের গুণধর নাতিটিই বসিয়েছিলেন। তবে অ্যালার্ম সিস্টেমটি কমপ্লিট হলো পরশুদিন, তাই পরশু থেকেই আপনাদের বাড়িতে অপদেবী হানা দিচ্ছেন। ওই রাতে একতলা থেকে আসা আওয়াজগুলি ওরাই করছিল, কিন্তু ওরা জানতো না যে আপনারা মেডিউসার ব্যাপারটা জানেন না। আসলে ওরা ভেবেছিল মেডিউসার ভয় দেখালে আপনারা পেন্টিংটি অপয়া মনে করে আপনাদের অকশন হাউসের মাধ্যমে ওটাকে বেচবেন, আর ওরা সেটা কিনে নেবে। আমি কাল আপনাদের দোকানে গিয়ে জেনেছিলাম যে এক আর্ট ডিলার কারাভাজিওর কোনো পেন্টিং আপনাদের কালেকশনে আছে কিনা তার খোঁজ করছে 2 দিন ধরে। এটুকু বলে থামলেন পরমা। রাজীব লোচন বাবু এবং রামানুজ বাবুদের মুখ চোখে অপরিসীম উত্তেজনা। রামানুজবাবু জিজ্ঞেস করলেন, মিসেস মিত্র, সত্যি কি মূর্তুলা আমাদের জাদুঘরে আছে? পরমা একটা চওড়া হাসি হেসে বললেন, আছে। আপনাদের বাবা হেয়ালিতে এর উত্তর দিয়ে গেছেন। কুন্তলার দর্প চূর্ণ করিতে হইবে তাহাকে দর্পণ দেখাইয়া। রামানুজবাবু, আপনাদের সংগ্রহে একটিই মাত্র চিত্র আছে যাতে আয়না বা দর্পণ আঁকা আছে। রাজা রবি বর্মার লেডি উইথ আ মিরর পেন্টিংটা নামাবেন প্লিজ। যন্ত্রচালিতের মতো পরমার অনুরোধ রাখলেন রামানুজবাবু। পরমা বললেন, এই পেন্টিংটা বক্স মাউন্ট করা। রামানুজবাবু, এর পেছনটা খোলা যায় কিনা দেখুন তো। রাজীব লোচন বাবু ও রামানুজবাবু অতি সাবধানে পেন্টিংটার বক্স মাউন্টের পেছনের পাটাতনটা নাড়াচাড়া করতেই খুলে গেল সেটা। পাটাতনটা সরিয়ে নিতেই তার গায়ে সাঁটা একটি অপূর্ব সুন্দর প্রাচীন শিল্পকর্ম সবার চোখেই পড়ল। ঘর শুদ্ধ সবাই উল্লাসে ফেটে পড়ল। পরমা বললেন, অপরাধীদের পুলিশ গ্রেপ্তার করেছে, আর গ্রে সাহেবের নাতিরও শাস্তির ব্যবস্থা করা হবে। জানকী বল্লভবাবু, আমাদের কাজ শেষ। আশা করি আর আপনাদের মেডিউসার উৎপাত সহ্য করতে হবে না। অনুমতি দিন, আমরা এবার রওনা হই আস্তে আস্তে। জানকী বল্লভবাবু আবেগে আপ্লুত কণ্ঠে বললেন, আপনাদের অনেক ধন্যবাদ মিসেস মিত্র। জানি আপনাদের প্রতিভার উপযুক্ত পুরস্কার হবে না, কিন্তু আমাদের সবার একান্ত ইচ্ছা আপনারা এই চেকটি গ্রহণ করুন। আমাদের স্বনিবদ্ধ অনুরোধ, আপনাদের কিন্তু সপরিবারে স্ত্রীর বিয়েতে আসতে হবে। আমরা আপনাদের জন্য গাড়ি পাঠিয়ে দেব, আপনাদের কোনো অসুবিধা হবে না। বাড়িতে ফেরার সময় গাড়ির মধ্যে নন্দা আবদার গলায় বলে উঠল, দিদি ভাই, আমরা কিন্তু আজকের দিনটা সেলিব্রেট করব। পরমা বললেন, একদম আমার মনের কথাটা বলেছিস। আজ আমরা সবাই মিলে বারবিকিউতে লাঞ্চ দেব। আমরা 3 জনে ট্রিট দেব সবাইকে। এইবার মহুয়া জোরে চিৎকার করে উঠল, চিয়ার্স ফর দিদি ভাই, হিপ হিপ হুররে। জুড়ে দিল নন্দা। এতক্ষণ শুনছিলেন লেখক শ্রী গজরাম ঘোষের কলমে সর্পকেশীর সাপ। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য। আজকে আমাদের সাথে গল্পের বিভিন্ন চরিত্রে ছিলেন মার্গারেট, নন্দিনী, পূজা, শোভন, অচির্ষা, নয়ন, সুদীপ্তা, অনিশ, বাদল, বিপাশা এবং কৃষ্ণকলি। এবং সম্পূর্ণ গল্প পাঠে ছিল রায়ান। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে নিয়ে আসবো আরও একটি ভয়ঙ্কর গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।